আমরা বিকেল 4টেতে এসেছি এখানে, সেই 4টে থেকে 8:45 এখানেই আছি আমরা। তার আগে আমরা বাইরেটা ঘুরে নিয়েছি, একটা টোটো রিজার্ভ করে আমরা ঘুরে নিয়েছিলাম। টোটোতে আমাদের 500 টাকা নিয়েছিল সব বাইরের মন্দিরগুলো ঘোরাতে। শিল্পার আর আমার 1 বছরের স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ, কিন্তু আবার আসবো, আবার আসবো। আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমরা আসবো যখন, আমরা অনেক আগে থেকে বুক করবো এর ভেতরে থাকবার। ওই জন্যই আবার আসবো। এর ভেতরটা ভীষণ সুন্দর, পুরো মায়াপুরটা সুন্দর। বিশেষ করে গদা ভবনটায় থাকার ইচ্ছে রইলো, পঞ্চ ভবনটায় থাকার ইচ্ছে রইলো, তাই না? এগুলো একদম মূল হরিনামেতে নাচার। ও দারুণ, ওটা দারুণ দারুণ। সকাল 7:30টায় হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আমি আর শিল্পা। সেখান থেকে আমরা নবদ্বীপ ধামের যাবার জন্য কাটোয়া লোকালে উঠেছিলাম। আমরা নেমেও গিয়েছিলাম নবদ্বীপ ধামে। আমাদের এই মোটামুটি 2.5 ঘন্টা মতো লেগেছিল। আর টিকিট লেগেছিল আমাদের 30 টাকা করে জনপ্রতি। তো আমাদের দুজনের জন্য 60 টাকা লেগেছিল। এখন আমরা একটা টোটো ধরে চলে এসেছি এই ঘাটে। এখান থেকে নবদ্বীপ ধাম থেকে লঞ্চে করে আমরা যাব মায়াপুর। লঞ্চে তো যেতেই হবে, বা নৌকোয় যাওয়া যেতে পারে। তো নৌকোয় গেলে পরে 5 টাকা করে জনপ্রতি, আর লঞ্চে গেলে পরে 10 টাকা করে জনপ্রতি। তো আমরা লঞ্চের টিকিট কেটেছি, কেটে দেখো হনুমান। আমরা লঞ্চে উঠেও গিয়েছি। আমাদের খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এই 5-7 মিনিট আমরা এসেই দেখেছি একটা লঞ্চ একদম ভর্তি হয়ে আছে। তো ওটাতে আমরা উঠিনি, পরের লঞ্চটাতে আমরা উঠি। এই যে দেখো এইরকমভাবে স্ট্যান্ডিং সব লোকে ভর্তি। তো ঠিক আছে, জায়গা পেয়ে গিয়েছিলাম। আর ওই তো ওপাশটাই দুটো ভাগীরথী নদী আর হচ্ছে জলমতি নদীর একটা সঙ্গমস্থল রয়েছে, সেটাও দেখবো। তারপরে আমরা ওপাশে গিয়ে আমাদের হোটেলটা একদমই নেমেই ঘাটের কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোটেলটা রয়েছে। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে AJ প্লাজা। মায়াপুর মন্দিরও খুব যে দূর তা না, একটা টোটো রিজার্ভ করে নিলে আমরা পুরো মায়াপুরই ঘুরে নিতে পারবো। আমি তোমাদের হোটেলটা দেখাচ্ছি। আমরা AC ডাবল বেডরুমে ছিলাম। তো আমাদের এক রাতের জন্য লেগেছিল 2000 টাকা উইথ GST। মোটামুটি বলবো আমি, খুব ভালো কিছু নেই, মডার্ন অ্যামিনিটিস কিছু নেই। এইরকম একটা ছোট্ট পুচকে মার্কা একটা সুইমিং পুল আছে, তবে জল বড্ড নোংরা, এখানে নামবার মতন নয়। আর এই যে রুমের বাইরেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমরা রয়েছি 108 নম্বর রুমে। বাইরেটা ঝা চকচকে, রুমের ভেতরটা সেরকম বিশেষ কিছু নয়। তোমাদের তো দেখালামই, দেখলেই। এই হচ্ছে 108। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, টোটো স্ট্যান্ডে চলে এলাম। সবার প্রথমে হোটেল থেকে বেরিয়েই টোটো স্ট্যান্ড, সেখানে এসে একটা টোটো রিজার্ভ করে নিলাম। ওরা প্রচুর চায়, 700, 800, 900 এরকম কিছু চায়। পুরো মায়াপুর যে বাইরে মন্দিরগুলো আছে সেগুলো ঘুরিয়ে লাস্ট হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দিরটায় নিয়ে নামিয়ে দেবে। সেই অবধি ওদের আর কি ভাড়া করা থাকে, ঠিক করা থাকে। তো আমরা অবশেষে দরদাম করে 500 টাকায় আর কি ফিক্সড করেছি। তো প্রথমেই আমাদের নিয়ে চলে এলো চৈতন্য মঠে। তো শ্রী চৈতন্য মঠটা বিশাল বড় এরিয়া নিয়ে, তোমরা মায়াপুরে এলে এসো, ভালো লাগবে। তো এখানে যেটাই মূল মন্দির, মন্দিরের ভেতরে তো ছবি তোলা নিষেধ, তবু আমি একটু আগে দেখালাম মন্দিরের ভিতরে কি ঠাকুর আছে, একটু তুলেছিলাম। তারপরে দেখলাম যে না, তোলা যাচ্ছে না। তবে বাইরে প্রচুর ছবি বা ভিডিও করবার জায়গা রয়েছে, সুন্দর রয়েছে চৈতন্য মঠটা, ঘুরে দেখবার মতন। চলো এবারে ঘুরে তোমাদের দেখাচ্ছি সমস্ত কিছুই, বিশাল বড় এরিয়া নিয়ে।
আর প্রচুর ফুল গাছ রয়েছে, মানে গোলাপ ফুলের একটা বাগান রয়েছে, তারপরে অন্যান্য ফুলেরও বাগান রয়েছে। তো ফুলগুলো মানে শীতকালে এলে যখন পুরো ফুল ফুটে থাকবে তখন দেখবার মতো। এখন অল্প কিছু ফুল হয়েছে। এরই অনেকটা মানে পেছনের দিকে ভেতরের দিকে ঢোকবার পরে এই যে গিরি গোবর্ধন পর্বত, এখানে দেখো পরিক্রমা করছে অনেকেই। এইরকমভাবে একটা ছোট্ট পাহাড় মতো রয়েছে, তার মধ্যে ফুলমালা দিয়ে ধূপকাঠি দিয়ে পুজো করছে। খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ। মায়াপুরের থেকে একটু বাইরের দিকে মনে হচ্ছে এটা। আর এমনিতেও তো মায়াপুরটা ছোট্ট একটা জায়গা, তো মানে সব কিছুই কাছাকাছি। ধানের গোলা, কি সুন্দর ধানের গোলা, পরে দেখলাম কি ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে। এইবারে হচ্ছে একটা কুণ্ড রয়েছে বা পুষ্করিণী রয়েছে, তো সেখানে নাকি প্রচুর মাছ আছে। আমরা নেমে যাচ্ছি, কি লেখা আছে সেটাও দেখাচ্ছি। শ্রী রাধা কুণ্ডের জল মাথায় নিন, এইসব লেখা রয়েছে। তো চলো দেখি, প্রচুর মাছ আছে নিচে, দেখা যায় কি না দেখি। ক্যামেরাতে নিশ্চয়ই ধরতে পারবো না। বেশ শান্তিপূর্ণ জায়গা, ভালো লাগলো। এবারে মানে এখানে যে আবাসিক বা এখানকার যে সন্ন্যাসী, তাদের থাকবার জায়গা মনে হচ্ছে ওটা। এই যে কোথায় কোন দিকে কি আছে সেটা এইভাবে অ্যারো দিয়ে দেখানো আছে। কিছু গোলাপ ফুটে আছে দেখো। এইবারে আমরা চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আমরা মাঝে একবার লাঞ্চ করে নিয়েছিলাম টোটো দাঁড় করিয়ে রেখে। এখানে ভিতরে একটা নিম গাছ আছে, তোমাদের দেখা। তবে বেশিরভাগ মন্দিরের ভিতরেই তো ক্যামেরা অ্যালাউ করে না, তো যার জন্য অনেক সময়ই মানে ভিতরের ঠাকুরের যে মূর্তি সেগুলো দেখাতে পারি না। যেখানে যেখানে পসিবল সেখানে সেখানে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রতিটা মন্দিরই কিন্তু বেশ বড় বড় জায়গা নিয়ে। আর মন্দিরগুলো যা হয়, ঠাকুরের স্থান মানেই তো শান্তিপূর্ণ। এত লোকের ভিড়, তারপরেও কিন্তু ভালো লাগছে। আর এখন তো প্রচুর ভিড় আছে, দোলযাত্রার থেকে এই সময়টা প্রচুর ভিড়। এই যে নিম গাছটা দেখো, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিম্ববৃক্ষতলে শ্রীমন্দিরে অনেকগুলো মূর্তি টুর্তি বসানো রয়েছে। তো তারপরে এইটুকু ভিডিও করার পরেই দেখতে পেলাম যে ওখানে ভিডিও করা নিষেধ রয়েছে, আর সেই জন্য দেখাতে পারলাম না। এইবারে চলে এলাম আরেকটি মন্দিরে। এখানেও মন্দির সবে খুলছে, ওই একই একটুখানি ভিডিও করার পরেই দেখতে পেলাম যে না, এখানেও মোবাইল বা ক্যামেরা অ্যালাউড নয়। তো একটুখানি ধরতে পেরেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এইবারে আমাদের নিয়ে চলে এলো ইস্কনের মন্দির। এটা আছে, আমাদের নামিয়ে দিয়েছে। এই অবধি আমাদের ছিল রিজার্ভ। তো আমরা এখন ঢুকে যাচ্ছি, এখন বাজে 4টে। চলো ভেতরে ঢুকে যাই। আমরা আজকেই তো এসেছি, তো দুপুরবেলা তো প্রসাদ পাইনি এখানে, তখন আমাদের আর সময় ছিল না। দুটো অলরেডি বেজে গিয়েছিল আমরা যখন বেরিয়েছি। তো আমরা ভেবেছি আমরা রাতে প্রসাদ নেবো, তো সেই অবধি থাকবো, সন্ধ্যে আরতিও দেখবো। তো সবই তোমাদের সাথে যতটা পারবো, যেখানে যেখানে মোবাইল ফটো ভিডিওস ক্যামেরার ভিডিওস তোলার
পসিবল সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর যেখানে তুলতে দেবে না, যেখানে মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা রেখে যেতে হবে, তো সেগুলো তো তুলতে পারবো না অবভিয়াসলি। তো বাদবাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, চলো ভিডিওটা থেকে গেলাম। কোন দিকে কোনটা আছে এইরকমভাবে তো অ্যারো দিয়ে লেখা রয়েছে, তো আমরা একটু এদিক ওদিক পুরো এক্সপ্লোর করি। মূল মন্দিরের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে মূল মন্দির মানে কি, এটা নতুন মন্দির যেটা হচ্ছে সেটার কাজ এই একটা পার্ক মতো আছে, মানে ভেতরটাই গিয়ে দেখি কি আছে। আমি আর শিল্পা আমরা ভাবলাম কুপনটা কেটে নিই, তো কুপনের এখানেই দাঁড়িয়ে আছি রাতে প্রসাদ খাবো বলে। তো 5টায় খুলবে, কুপন দেওয়া শুরু হবে, তো আমরা 5টা অবধি আর কি এদিকে একটু থাকি, তারপরে মন্দিরের কাছে যাব, কুপনটা কেটে তারপর যাব। তো এখন আমরা ওই পার্কের ভিতরটায় একটু ঢুকবো, আর তোমাদের দেখাই এই যে 1 নম্বর গেট দিয়ে ঢুকেই এইরকমভাবে কী বলবো ঢুকলাম, ঢুকে ডান হাতটা যেদিকে, তো যত দূর চোখ যাবে দেখো এই যে দোকানগুলো রয়েছে, শিল্পা টাকা মানে এখানে পুজোর সামগ্রী সব পাওয়া যায়। এখানে কি আছে, তারপরে ড্রেস, মায়াপুরের মন্দিরের ভেতরে সব এগুলো ড্রেস বলে দোকান রয়েছে না, কিনবার জন্য মেয়েগুলো অল্প বয়সী বউটো গোপী ড্রেস রয়েছে, গোপী ড্রেস অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে গোপী ড্রেস পরে পরে ঘুরে বেড়াচ্ছে। বা এই মন্দিরে চন্দনও আছে, সেই ড্রেস, হ্যাঁ চন্দন আছে, শাঁখ আছে, শঙ্খ, তুলসী মালাও আছে, তুলসী মালার দোকান আছে, প্রচুর দোকান তা রয়েছে। বাদেও ভিতরেও রয়েছে এই যে কাঠের মালা, চন্দন, অনেক কিছু পুজো সামগ্রী সবই মোটামুটি এখানে পাবে তোমরা। থালা বাসন তো রয়েছে। চলো এইবারে আমরা পার্ক থেকে ভিউটা দেখছি, চারিদিকে কী কী রয়েছে ইস্কনের মন্দিরে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, সাথে নিজেও অবশ্যই দেখছি কারণ প্রথমবার এসেছি, আমারও সব কিছু অজানা। এই হচ্ছে আমাদের 5টা বেজে গেছে, আমরা কুপন কেটে নিয়েছি 50 টাকা করে ডিনারে, পুরোটাই নিরামিষ, আর লাঞ্চ প্রসাদের সেটা 80 টাকা করে জনপ্রতি, আর ডিনারেরটা জনপ্রতি 50। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে। সন্ধ্যা আরতি তো 6টায়, তো তার আগে আমরা একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। কীর্তন হচ্ছে, ওখানে ঢুকতে গেলে আমাদের এক্ষুনি মানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, তো এইখানে ঢুকতে গেলে পরে মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা রেখে তারপরে যেতে হবে। জুতো তো রাখতেই হবে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু মোবাইলটা এই 5টার সময় জমা দিয়ে দিলে আমরা সন্ধ্যা আরতি দেখবো, সেটার জন্যও আবার জমা দিতে হবে। তো আমরা ভাবলাম যে সন্ধ্যা আরতিটা দেখে তখন তো জমা আমাদের দিতেই হবে, তো তারপরে আমরা এখানেই ঢুকবো। তো সেই জন্য এখন আমরা বাইরেটাই এই যে এরকম কীর্তন হচ্ছে সেগুলো দেখে নিচ্ছি। চারিদিকে এই পাশেও প্রচুর দোকান রয়েছে, ওগুলোও ঘুরে দেখছি, বসবার জায়গা রয়েছে। তো এগুলো দেখে আমরা একবারে জমা দিয়ে সন্ধ্যা আরতি দেখে তারপর এই মন্দিরটাতে ঢুকবো। আর জমা দিলে তো কিছুই তোমাদেরও দেখাতে পারবো না, তখন আবার সন্ধে হয়ে এলো প্রায়। প্রথম একটা দরজা খুলেছে, খুব ভালো আছে। এই হচ্ছে
আরতির লাইনে যাচ্ছে সবাই। তো আমরা জমা দিয়েছিলাম 6:30 নাগাদ। পঞ্চ ভবনটা, পঞ্চ বিল্ডিংটা কত কাছে ভাব মূল মন্দিরের, এখানে যাওয়ার একটা টেনশন রয়েছে। ইস্কনে, হ্যাঁ, তার এই আগে পঞ্চ বা গদা আমরা অন্তত 1 ঘন্টা লাইন দিয়ে তারপরে সন্ধ্যা আরতিতে যখন ঢুকেছি তখন আর 5 মিনিট বাকি ছিল সন্ধ্যা। এই হচ্ছে মূল তো যাই হোক, মন্দিরটা। দেখে দেখে অনেকক্ষণ ওখানে বাপরে, কত লাইন দিয়ে আমরা ঢুকেছিলাম এখানে কিছুই একটু আগে এই সন্ধ্যা আরতির সময়। বেরিয়ে এসে আমরা মোবাইল জুতো একটু নিলাম, নিয়ে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে ঢুকতে পেরেছিলাম। প্রসাদ খাবো। তো আমাদের প্রসাদ খেতে হবে গদা ভবনে। তো গদা ভবনের দিকেই এখন আমরা যাব, কারণ আমাদের তো আবার বাইরে যেতে হবে হোটেলে। তো সেই জন্য খুব বেশি এই হচ্ছে পঞ্চ ভবনটা, এটা মন্দিরের একদম মূল মন্দিরটার আগেই সব থেকে কাছে আমার মনে হচ্ছে কিন্তু মূল মন্দিরে। আমাদের হোটেল তো এখানে তো আমাদের তো একটু তাড়া রয়েছে, যেহেতু আমরা হোটেলে থাকবো, তো সেই জন্য আমরা এখন গদা ভবনে ইয়ে করব। কুপন আমরা কেটে রেখেছি, গদা ভবনে খাবো, খেয়ে প্রসাদ খেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর তো। তারপরে যাব গদা ভবনের দিকেই যাচ্ছি। পেরিয়ে আসতেই দেখো কি সুন্দর, তার মানে দেখ, দোলযাত্রা উপলক্ষে বোধহয় এই ফেস্টিভ্যালগুলো হচ্ছে রে শিল্পা। খুব সুন্দর আলো, এখানে কি সুন্দর নাচ হচ্ছে, মনে হচ্ছে যেন কালী পুজোর সময় দিওয়ালির যে আলো, মূল মন্দিরটার পেছনেই গদা ভবনের সামনে। চলো দেখি একটু তোমাদেরকে দেখাই। আমি জানি না যে এটা সবসময় হয় কিনা, আলোয় একদম দীপাবলির আলো মনে হচ্ছে। হ্যাঁ, দিওয়ালি দিওয়ালি মনে হচ্ছে, চারিদিকটা এইরকম আলোকে আলো। ছিল তো জায়গায় এসেছি, এই ফটোটা পর্যন্ত কত পাবো জানি না, খুব বেশি দেরিও করতে পারবো না। অবশ্যই ভবন পেলে পরে পুরোটাই তুমি এখানে রাতে বাইরে বেরোনো না থাকলে পরে তো নিশ্চিন্তে এগুলো সব উপভোগ করা যায়। আমাদের সেটা হচ্ছে এই গদা ভবনের কাছে চলে এসেছি। হ্যাঁ, 4:15 কি 16 এরকম। ভিডিও করবা দিয়ে আমাদের পাঠিয়ে দাও। মন্দিরে যাইবার পথ ওরকম একদম দিওয়ালির মতো আলোয় ঠালোয় সজ্জিত। এই তো গদা ভবন দেখাচ্ছে এই দিকটায়। এই দিকটায় কোথায় যেতে হবে রে শিল্পা? সত্যি এখানে রাতে থাকলে খুব ভালো লাগতো, আমরা এখানে পেলাম না, তাই আমাদের হোটেলে থাকতে হচ্ছে। বাইরে বেরোতেই ইচ্ছে করছে না, বল, মনে হচ্ছে এখানেই থাকি। রাতে থাকলে এগুলো সব দেখা যেত। মানে মন চুরি করে নিয়েছি আমাদের। এটা চক্র ভবন রিসেপশন। আচ্ছা, গদা ভবনটা কোন দিকে? গদা ভবনটা কোন দিকে? এই দিকে তো দেখালো। গদা ভবনটা কোথায়? গদা ভবন
ভবন। লোকের ভিড় কি বাবা, তাও তো প্রচুর লোক বেরিয়ে গেছে। আমরা 4টেতে ঢুকেছি, সেই থেকেই রয়েছি। প্রচুর লোক কিন্তু বেরিয়ে গেছে রে শিল্পা। এটা কি এই ওয়ে টু গদা ভবন। এখন আমরা গদা ভবনে ঢুকে যাচ্ছি, প্রসাদ খাবো। এই চলে এলাম গদা ভবনে। এখানে মহাপ্রসাদের দোকান রয়েছে। এই শিল্পা, দেখেছিস ওই পাশের কিচ্ছু এ পাশে আর শোনা যাচ্ছে না, কি নীরবতা। গদা ভবনের প্রসাদ হলটা কোথায়? এখানে গদা ভবনের প্রসাদ হলটা কোথায়? এই যে ওনাকে জিজ্ঞেস কর। আচ্ছা, গদা ভবনের প্রসাদ নেব কোত্থেকে? ও ওই দিকটায় যেতে হবে, চল। এইটা কোনটা ওখানে যাবো? কোথায় লাইন? ওরে বাবা, এখানেও আবার লাইন। এখানেও প্রচুর বড় লাইন রয়েছে। তো লাইনে আমরা দাঁড়িয়ে যাই, দেখা যাক কতক্ষণ লাগে লাইন প্রসাদের খাবারের জায়গা পর্যন্ত। এই ভিড় বাবা প্রসাদে। তোমরা এখানেই জুতো এই শিল্পা, আছে একটা, আবার জুতো খুলতে হবে তো। সেখানে জুতোটা রেখে ওরে আমরা বাবা, লাইনে কত দাঁড়িয়ে- ভিড়। এই ভিড় ঠেলে এইভাবে যেতে হবে। লাইন মুভ করছে, দেখা যাক কতটা মুভ করে। আমরা একটু দূর চলেও এসেছি। এইভাবে লাইনটা। আমরা প্রসাদ হলে ঢুকে গিয়েছি। এখানে খুব সুন্দর সিস্টেমেটিকভাবে লাইন ধরে এগিয়ে গিয়ে প্রসাদ নিয়ে যে কোনো একটা জায়গায় বসে যেতে হবে। এবার আমরা প্রসাদ খেয়ে বেরিয়েছি। গদা ভবনটার চারিপাশটা কীরকম কী আছে তোমাদের ঘুরে দেখাবো, নিজেরাও দেখবো অবশ্যই। এই দেখো, ওয়েলকাম টু ইস্টার্ন মায়াপুর গদা ভবন। এত সুন্দর রাতের আলোতে, আলো ঝলমলে এই গদা ভবনের সামনে এরকম দোকান রয়েছে। বলেছিলাম না যে দোকান চারিদিকেই রয়েছে। এই হচ্ছে গদা ভবনের রুমগুলো এইভাবে সাজানো। এই বারান্দাটা দিয়ে দরজা ঢুকেই ছিলাম প্রসাদ হলে, দেখতে পেয়েছিল। প্রসাদ টসাদ নেওয়া হয়ে গেছে আমাদের, আমরা এখন বেরোচ্ছি। দারুণ খেলাম। গদা ভবনের ওখানে এই যে এই দোকানগুলো রয়েছে। এই আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। ঘড়িতে এখন রাত 9:45 বাজে। তো আমাদের তো এখানে থাকার জায়গা আমরা পাইনি, তো আমাদের এখন যেতে হবে হোটেলে, টোটো ধরতে হবে। কারণ তো কালকে আমরা নবদ্বীপ ঘুরবো। হ্যাঁ, একদম কালকের জন্য আবার এখন গিয়ে শুয়ে রেস্ট নিয়ে রেডি হব। কালকে আমরা নবদ্বীপ ধামটা ঘুরবো। তারপরে আজকে মন ভরে গেছে, একদম মন ভালো ভরে লাগলো। গেছে। আমরা বিকেল 4টেতে এসেছি এখানে, সেই 4টে থেকে 9:45 এখানেই আছি আমরা। তার আগে আমরা বাইরেটা ঘুরে নিয়েছি, একটা টোটো রিজার্ভ করে আমরা ঘুরে নিয়েছিলাম। টোটোতে আমাদের 500 টাকা নিয়েছিল সব বাইরের মন্দিরগুলো ঘোরাতে। শিল্পার আর আমার 1 বছরের স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আবার আসবো আমরা। আবার আসবো। আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমরা আসবো যখন, আমরা অনেক আগে থেকে বুক করবো এর হ্যাঁ, হ্যাঁ। ভেতরে থাকবার। হ্যাঁ, ওই কারণ জন্যই আবার আসবো। এর ভেতরটা ভীষণ সুন্দর, পুরো মায়াপুরটা সুন্দর। বিশেষ করে গদা ভবনটায় থাকার ইচ্ছে রইলো, পঞ্চ ভবনটায় থাকার ইচ্ছে রইলো, তাই না? এগুলো আর একদম মূল হরিনামেতে নাচার, ও দারুণ। ওটা দারুণ দারুণ। সবাইকে টাটা। কালকের নবদ্বীপেরটা আবার নবদ্বীপে হবে। হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে।
মায়াপুর থেকে এখন আমরা নবদ্বীপ ধামে যাব। পরের দিন সকালবেলা আবার আমরা চলে এলাম ইস্কন মন্দিরের ভিতরে। এখান থেকে আমাদের একটু প্রসাদ নেওয়ার ছিল, প্রসাদের দোকানগুলো আছে কালকেই দেখেছিলাম, তো সেটা নিলাম, নিয়ে আমরা ব্রেকফাস্ট করব এই ভিতরেই। কালকে আমরা যখন সন্ধ্যা আরতি দেখবার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তখন ভেতরের এই রেস্টুরেন্টটা দেখেছিলাম, তো আমরা আজকে সকালে এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তবে আমাদের 11:45 হয়ে গেছে, সেই জন্য আমরা অনেক কিছু এখন পাচ্ছি না ব্রেকফাস্টে। ইডলি, দোসা, পুরি সবজি, রুটি সবজি এগুলো আর এখন নেই, 10:30 পর্যন্ত থাকে। তো আমরা অন্য কিছু অর্ডার করে নিলাম, যেমন এখানে তো সবই নিরামিষ। আমরা ভেজ পাস্তা নিয়েছি, মালপোয়া নিয়েছি, দই বড়া নিয়েছি, এই তিনটে মিলে 160 রুপিস হয়েছে, 160 টাকা। আর তারপরে আমরা দুটো কফি খেয়েছি, 20 টাকা করে কফি। তো খাবারগুলো খুবই সুন্দর ছিল। মন্দির থেকে বেরিয়ে টোটো নিয়ে আমরা লঞ্চ ঘাটে চলে এলাম, আবার সেই 10 টাকা 20 টাকা টিকিট কেটে আমরা লঞ্চে করে চলে এলাম নদীর এপারে নবদ্বীপ ধামে। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা একটা টোটো রিজার্ভ করে নবদ্বীপ ধামটা ঘুরে নিচ্ছি। মোটামুটি ওই 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো আমাদের সোনার গৌরাঙ্গ দেখাতে নিয়ে এসেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। টোটো রিজার্ভ করেছিলাম, এখানেও তোমরা দরদাম করে রিজার্ভ করবে। আমাদের 300 টাকায় আমরা রিজার্ভ করেছি। বাংলা এইরকম ট্র্যাভেল ব্লগ তোমাদের যদি ভালো লাগে, দেশে বিদেশে দূরে কাছে যেখানেই যাই না কেন, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। যদি আমার ব্লগগুলো পছন্দ করো তবে অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো। সম্পূর্ণ এই বাংলা ট্র্যাভেল ব্লগটি দেখবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব।